প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন এই চ্যাপ্টারের একটি নতুন শিডিউল শিখব। আমরা গত ক্লাসে কস্ট শিটের উপরে অঙ্ক করেছি। আজকে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এই শিডিউলটা শিখব এবং এই শিডিউলটার একটি অঙ্ক করব। দেখো, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারে ঠিক কস্ট শিটের মতো প্রাইম কস্ট বের করতে হয়। প্রাইম কস্টের সাথে ঠিক আগের মতোই ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হয়। যোগ করলে আমরা পেয়ে যাই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বা ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট। কিন্তু আগে অর্থাৎ কস্ট শিটে যেমন আমরা ওয়ার্ক কস্টের সাথে সেলিং অ্যান্ড অফিস যোগ করে টোটাল কস্ট পেতাম, এখানে সেরকম না। এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট বের করার পরে আমরা বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করব, এর্নিং ওয়ার্ক ইন প্রসেস বিয়োগ করব, করলেই আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এটুকুই পার্থক্য। আর প্রথমে একটু পার্থক্য আছে, সেটা হলো যে আমরা সরাসরি ডিরেক্ট ম্যাটেরিয়ালগুলো বা ডিরেক্ট এক্সপেন্সগুলো যোগ করলে যে প্রাইম কস্ট পেতাম এমনটা নাও হতে পারে। আমাদের আরও কিছু তথ্য থাকতে পারে। এই যে পারচেজ অফ র ম্যাটেরিয়ালস অথবা বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, এন্ডিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, এইগুলো যদি থাকে তাহলে ওইগুলো যোগ বিয়োগ করে আমাদের র ম্যাটেরিয়ালস ইউজড এইটুকু বের করে নিতে হবে। বের করে তার সাথে আমরা সকল ডিরেক্ট এক্সপেন্সগুলো যোগ করলে প্রাইম কস্ট পাবো। তাহলে আমরা দেখলাম যে কস্ট শিটের সাথে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের একটি ছোট্ট পার্থক্য আছে। পার্থক্যটা হলো এই, কস্ট শিটে আমরা যে সরাসরি প্রাইম কস্ট বের করতাম, এখানে সরাসরি প্রাইম কস্ট বের নাও করা যেতে পারে। আগে আমাদের বের করতে হয় র ম্যাটেরিয়াল ইউজড, আমরা কতটুকু র ম্যাটেরিয়াল ইউজ করেছি। এটা কিভাবে বের করব? আমরা যতটুকু র ম্যাটেরিয়াল পারচেস করব সেটাকে নিট করব। মনে রেখো, সেটাকে নিট করব। নিট অর্থ যদি অন্যান্য খরচ থাকে, পারচেজের রিলেভেন্ট কোনো খরচ থাকে, তাহলে সেগুলো আমরা ওর সাথে যোগ করে দিব, দিয়ে পারচেজটাকে নিট করব। নিট করে আমরা এর সাথে বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল যোগ করব এবং এন্ডিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস বিয়োগ করব। করলে আমরা পেয়ে যাব র ম্যাটেরিয়াল ইউজড। এই র ম্যাটেরিয়াল ইউজডের সাথে ঠিক আগের মতোই সকল ডিরেক্ট এক্সপেন্সগুলো যোগ করব। করলে আমরা পেয়ে যাব প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করব, করলে পেয়ে যাব ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্টের থেকে আমরা একটু ভিন্ন পথে যাব। কস্ট শিটে যেমন আমরা অফিস অ্যান্ড সেলিংটা যোগ করতাম, এখানে তা করব না। এখানে করব বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করব এবং এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস বিয়োগ করব। তাহলে আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এইটা হলো আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ডের ছক। আমরা এটা মুখস্থ করব, এটা মুখস্থ করে এভাবে অঙ্কগুলো করব। তো আশা করি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড তোমাদের মনে থাকবে। এখন আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের একটি অঙ্ক করব। তো দেখো, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের আমরা যে অঙ্কটা করব সেটা হলো এরকম। 2013 সালে এই কোশ্চেনটা এসেছিল। দেখো, প্রশ্নে বলা হয়েছে মুন স্টার কোম্পানি প্রোভাইডেড দ্য ফলোয়িং ডেটা। মুন স্টার কোম্পানি এই যে নিচের ডেটাগুলো প্রোভাইড করেছে, প্রদান করেছে ফর মে 2012 সালের মে মাসের জন্য। এবং এখানে দেখো বলছে কি কি তথ্য। একটা হলো সেলস হলো 72,000 টাকা, মার্কেটিং এক্সপেন্স 3600 টাকা, অ্যাডমিন এক্সপেন্স 72,000 টাকা, আদার এক্সপেন্স 360 টাকা, পারচেজ 36,000 টাকা, ফ্যাক্টরি এক্সপেন্স 10,000 টাকা, ডিরেক্ট লেবার 15,000 টাকা। এবং একটা ছক দিয়েছে, যে ছকে দেখো বলেছে ইনভেন্টরি আছে, বিগিনিং টাকা আর এন্ডিং টাকা। ইনভেন্টরি কি কি? একটা হলো ফিনিশ গুডস। ফিনিশ গুডসের বিগিনিং হলো 7,000, এন্ডিং 10,200। ওয়ার্ক ইন প্রসেসের বিগিনিং হলো 8,000,
এন্ডিং হলো 15,000। ম্যাটেরিয়ালের বিগিনিং হলো 8,000, এন্ডিং হলো 8,500। এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোকে ইউজ করে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বের করে ফেলবো। তো দেখো, আমরা যদি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বের করতে চাই, তাহলে প্রথমে আমরা কোম্পানির নাম লিখব। মুনস্টার কোম্পানি। আমরা কি বের করতেছি? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এবার যদি তারিখটা দেওয়া সম্ভব হয় তাহলে তারিখটা দিব। দেখো 2012 সালের মে মাসে, তো মে মাস শেষ হয় কত তারিখ? 31 তারিখ। তাহলে 31 মে 2012 আমরা লিখে ফেললাম। এখন আমরা একটা ছক করব। ছকে একটা পার্টিকুলার থাকবে এবং দুইটা টাকার ঘর থাকবে। আমরা লিখে ফেললাম পার্টিকুলার্স টাকা টাকা। এখন আমরা জানি প্রথমে আমাদের প্রাইম কস্ট বের করতে হয়। তো প্রাইম কস্ট কিভাবে বের করি? সকল ডিরেক্ট এক্সপেন্সগুলো যোগ করলে আমরা প্রাইম কস্ট পাই। কিন্তু যদি আমরা প্রাইম কস্টের আগে র মেটেরিয়াল ইউজড বের করতে পারি, তাহলে র মেটেরিয়াল ইউজড বের করতে হয়। এখন র ম্যাটেরিয়াল ইউজড এটা কিভাবে বের করি? এটা বের করি আমরা তিনটা জিনিস নিই। একটা হলো যদি ওই বছরে আমরা র ম্যাটেরিয়াল পারচেস করি, ওই বছরে যদি আমরা র ম্যাটেরিয়াল পারচেস করি সেটাকে আমরা নিট করে নিই। নিট মানে ওই পারচেস জাতীয় কোনো খরচ হলে, র ম্যাটেরিয়াল কিনতে গিয়ে যদি কোনো খরচ হয় সেটা আমরা যোগ করে নিট করে নিই। এর সাথে আমরা যোগ করি বিগিনিং র ম্যাটেরিয়ালস এবং বিয়োগ করি এর্নিং র ম্যাটেরিয়ালস। তাহলে র ম্যাটেরিয়ালসের বিগিনিংয়ের টাকা এবং এন্ডিংয়ের টাকা যদি থাকে তাহলেই কেবল আমরা র ম্যাটেরিয়াল ইউজ বের করতে পারি। কিন্তু র ম্যাটেরিয়ালের বিগিনিং এন্ডিং টাকা না থাকলে আমরা কখনোই র ম্যাটেরিয়াল ইউজ বের করতে পারি না। তো তাহলে আমাদের দেখতে হবে র ম্যাটেরিয়ালের বিগিনিং এবং এন্ডিং টাকা আছে কিনা। দেখো এই টাকা দেওয়া আছে, ম্যাটেরিয়ালের বিগিনিং টাকা 8,000, এন্ডিং হলো 8,500। তাহলে র ম্যাটেরিয়ালের বিগিনিং এবং এন্ডিং টাকা দেওয়া আছে, সুতরাং আমাদের অবশ্যই এই অঙ্কে র ম্যাটেরিয়াল ইউজড বের করতে হবে। তো আমরা র ম্যাটেরিয়াল ইউজড বের করে ফেলি। দেখো, আমরা প্রথমে লিখব বিগিনিং র ম্যাটেরিয়ালস। কেউ পারচেস দিয়ে শুরু করতে পারো, কোনো সমস্যা না। বিগিনিং র ম্যাটেরিয়ালস। বিগিনিং র ম্যাটেরিয়ালস কত দেওয়া আছে? 8,000 টাকা। আমি প্রথম কলামে 8,000 টাকা লিখলাম। এরপরে এর সাথে আমি যোগ করব পারচেস অফ র ম্যাটেরিয়ালস। তো দেখো পারচেস কত দেওয়া আছে? পারচেস দেওয়া আছে 36,000 টাকা। এর নিট করব, অর্থাৎ পারচেস রিলেটেড কোনো এক্সপেন্স আছে? নাই। পারচেস রিলেটেড এক্সপেন্স কি কি? যেমন ওই র মেটেরিয়ালটা আমার বহন খরচ হতে পারে, ক্রয় পরিবহন খরচ, যেটা ফ্রেইট ইন যদি থাকে তাহলে আমরা সেটা যোগ করে দিব পারচেসের সাথে, এরকম। বা পারচেস রিলেটেড যদি আরও কোনো খরচ হয় সেটা বলে দিবে, এখানে আমরা ভবিষ্যতের অঙ্কগুলোতে পাবো, এই অঙ্কে নাই। তাহলে আমরা শুধু লিখব পারচেস অফ র ম্যাটেরিয়ালস। পারচেস অফ র ম্যাটেরিয়ালস কত টাকা? 36,000 টাকা। আমরা 36,000 টাকা যোগ করে দিব। এর থেকে আমরা বিয়োগ করব এন্ডিং র ম্যাটেরিয়ালস। দেখো এন্ডিং র ম্যাটেরিয়ালস দেওয়া আছে ছকের মধ্যে। এন্ডিং র ম্যাটেরিয়ালস হলো
8,500 টাকা। তো আমরা 8,500 টাকা এটা মাইনাস করে দিব, মাইনাস মানে ব্র্যাকেট দিয়ে দিব, দিয়ে আমরা পেয়ে যাব র মেটেরিয়াল ইউজড। আই হোপ তোমরা এই পর্যন্ত বুঝেছো র মেটেরিয়াল ইউজড আমরা কিভাবে বের করেছি। তাহলে আমরা যোগ বিয়োগ করে দেখলাম র মেটেরিয়াল ইউজড হলো 35,500 টাকা। এটা হলো র মেটেরিয়াল ইউজড। এখন র মেটেরিয়াল ইউজডের সাথে যত ডিরেক্ট কস্ট আছে সেই ডিরেক্ট কস্টগুলো আমরা যোগ করলে পেয়ে যাব প্রাইম কস্ট। তো এখন দেখো তো এই র মেটেরিয়াল ইউজডের সাথে ডিরেক্ট কস্ট কি কি আছে। সেলস এটা ডিরেক্ট কস্ট না, মার্কেটিং এক্সপেন্স এটা ডিরেক্ট কস্ট না, অ্যাডমিন এক্সপেন্স এটা ডিরেক্ট কস্ট না, আদার এক্সপেন্স এটা ডিরেক্ট কস্ট না, পারচেজ ডিরেক্ট কস্ট না, ফ্যাক্টরি এক্সপেন্স এটা ডিরেক্ট কস্ট না, ডিরেক্ট লেবার এই একটাই আছে ডিরেক্ট কস্ট। তাহলে আমরা যোগ করে দিব অ্যাড ডিরেক্ট লেবার। কত টাকা? 15,000 টাকা। আমরা এটা যোগ করে দিলাম। যোগ করে দিলে আমরা জানি যে যদি ডিরেক্ট কস্টগুলো আমরা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব প্রাইম কস্ট। তো আমি এখানে লিখে দিলাম প্রাইম কস্ট। 35,000 এবং 15,000 যোগ করলে হয় 50,000 আর 500 আছে, তাহলে 50,500 এটা হলো প্রাইম কস্ট। এখন ঠিক আগের নিয়ম, প্রাইম কস্টের সাথে যদি আমরা যোগ করি ফ্যাক্টরি ওভারহেড তাহলে আমরা পেয়ে যাব প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট। তো ফ্যাক্টরি ওভারহেড দেখো তো এখানে আছে কিনা, একটু ছকটা বা এখানে খুঁজে দেখো তো। দেখো এই যে ফ্যাক্টরি ওভারহেড আছে 10,000 টাকা, আর কোথাও ফ্যাক্টরি নামে কোনো লেখা নেই, তাহলে ওই ফ্যাক্টরি ওভারহেড হলো শুধু 10,000 টাকা। আমরা এখানে লিখলাম ফ্যাক্টরি, এখানে আছে ফ্যাক্টরি ওভারহেড না এক্সপেন্স নামে, সুতরাং যে নাম আছে আমরা সেই নামটা ইউজ করব। ফ্যাক্টরি এক্সপেন্স 10,000 টাকা। তাহলে ফ্যাক্টরি এক্সপেন্স যদি আমরা 10,000 টাকা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট, তুমি যে নামেই বলো। ম্যানুফ্যাকচারিং কস্ট কত টাকা? 60,500 টাকা। এটা হলো ম্যানুফ্যাকচারিং কস্ট। মূল কস্ট শিট থেকে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের এখানেই শুধু পার্থক্য যে ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে আমরা কস্ট শিটে করতাম এর সাথে সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিন এক্সপেন্স এই দুইটা যোগ করে পেতাম টোটাল কস্ট, এটুকু করতাম, তারপর প্রফিট যোগ করে সেলস বের করতাম। কিন্তু কস্ট শিট আর এটার ভিন্নতা এখানেই। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যখন আমি বের করব তখন এইটুকু করব না, তখন আমি যেটা করব ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আমরা বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করব এবং এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস বিয়োগ করব, করলে আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তাহলে আমরা সেটা লিখে ফেলি। আমরা এখানে যোগ করব বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস কত টাকা? বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস দেখো, বিগিনিং ওয়ার্ক ইন প্রসেসের বিগিনিংটা 8,000 টাকা। তাহলে 8,000 টাকা আমরা যোগ করব এবং লেস করব এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস। একটা জিনিস মনে রাখবে সব সময়, বিগিনিংটা সবসময় যোগ হয়, বিগিনিংটা সবসময় যোগ হয়। তাই যাই হোক, ম্যাটেরিয়াল হোক, ওয়ার্ক ইন প্রসেস হোক, ফিনিশ গুডস হোক, বিগিনিংটা যোগ হয় আর এন্ডিংটা বিয়োগ হয়। তো এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস কত টাকা? 15,000 টাকা। এই 15,000 টাকা আমরা মাইনাস করব, দ্যাট মিনস ব্র্যাকেট দিব। দিলে আমরা যে টাকাটা পাবো এই টাকাটার নাম হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তাহলে আমরা যে টাকাটা পাবো এই টাকাটার নাম হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড দেখো তো কত টাকা হয়। 60,000 থেকে 8,000 যোগ করব, 15,000 মাইনাস করব, দ্যাট মিনস 53,000
500 টাকা। এই আমাদের সব কমপ্লিট, অঙ্ক কমপ্লিট। এটুকু করলেই আমাদের অঙ্কটা হয়ে গেল। তো এই হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের অঙ্ক। এখানে তুমি বলতে পারো যে স্যার এত তথ্য কেন তাহলে? এই যে সেলসের তথ্য কি কাজে লাগছে, মার্কেটিং এক্সপেন্স, অ্যাডমিন এক্সপেন্স, তারপরে ফিনিশ গুডস, এই তথ্যগুলো কি কাজে লাগছে? অ্যাকচুয়ালি আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বের করতে এই তথ্যগুলো কোনো কাজে লাগছে না। সো এই তথ্যগুলো আমরা নিব না। আমাদের যে তথ্যগুলো কাজে লাগবে শুধু আমরা সেই তথ্যটুকু নিব, নিয়ে আমরা অঙ্ক কমপ্লিট করে দিব। আশা করি তোমরা বুঝেছো। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।